আব্বুর আত্মার আত্মীয় বলা যায়। আব্বু প্রতিদিন যার সাথে যোগাযোগ করতেন, প্রচণ্ড সম্মান করতেন। আব্বু আসলে ওনাকে বড় ভাইয়ের মতোই মানতেন। উনি একজন বিপ্লবী রাজনীতিবিদ, অত্যন্ত হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব, আমারও খুবই পছন্দের একজন মানুষ। আগে নেতা ছিলেন আমার কাছে, কিন্তু পরবর্তীতে ওনার ছেলে আমার অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে যাওয়াতে এখন চাচের রূপ নিয়েছেন উনি আমার। উনি হচ্ছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান আঙ্কেল। আরও উপস্থিত আছেন সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান ভাই। আরও উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে আরও উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ। সবাইকে জানাই আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষভাবে আমি এই মাদ্রাসার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যারা আমার বাবাকে স্মরণ করেছেন, স্মরণে রেখেছেন। আমি বিশ্বাস করি আপনারা আমার বাবাকে স্মরণ করে যাবেন এবং আমার বাবার যে অসমাপ্ত কাজ ছিল মাদ্রাসার সাথে জড়িত ছিল, ইনশাআল্লাহ সেটাকে আমরা আরও এগিয়ে নিব। আমরা পরিবারের পক্ষ থেকে যা করণীয় মাদ্রাসার জন্য আমরা তা করব। বাবার স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখা আসলে কোনোভাবেই সুখকর কোনো বিষয় নয়। এখন পর্যন্ত আমার চাচারা বললেন আমরা পরিবার এখনো কিন্তু মেনে নিতে পারছি না, এখনো মনে হচ্ছে তো আমি ফিরে আসবো। এখনো এই একটা চাপা যে দুঃখ, সেটা আসলে মানে মেনে নেওয়াটা আমার জন্য সন্তান হিসেবে বা আমার পরিবারের জন্য খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আমার আসলে বিপদের উপরে বিপদ গিয়েছে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্ব, একজন হচ্ছেন যিনি আমার পিতৃতুল্য সিনিয়র ছিলেন, যিনি আমার আইনজীবী হিসেবে আমার কেরিয়ার যিনি গড়ে দিয়েছেন, যার সাথে দীর্ঘ 10 বছর আমি প্র্যাকটিস করেছি হাইকোর্টে। আমার পিতৃতুল্য সিনিয়র জনাব এম হাসান আরিফ স্যার, যিনি সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন, যিনি সাবেক উপদেষ্টা ছিলেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও যিনি উপদেষ্টা ছিলেন, উনি মৃত্যুবরণ করেছেন গত বছরের ডিসেম্বরে। এই শোক কাটিয়ে ওঠার আগেই আমি আমার বাবাকে হারিয়েছি। আসলে আমি এখন ভীষণভাবে শূন্যতা অনুভব করছি চারিদিকে। বাবার শূন্যতা তো কাটানো কোনোভাবে সম্ভব নয়। এই শূন্যতা যতদিন বেঁচে আছি ততদিনই হয়তো আমার সাথেই থাকবে। গতকাল সাতকাইয়ে যাচ্ছিলাম, প্রায় 1000 এতিম বাচ্চাদেরকে কালকে খাওয়ালাম আমরা আবার ইসলামের সওয়াবের জন্য। এর আগে যতবারই সাতকাইয়ে গিয়েছি আমি সামনে সিটে বসতাম গাড়িতে, আমার পিছনে বসতাম আমার বাবা আর আমার ছোট ভাই। একটা সেলফি তোলার বদ অভ্যাস ছিল আমার। সেলফি তুলে রাখতাম যে সাতকাইয়ার পথে, সাতকাইয়ে যাচ্ছে, বাবাকে নিয়ে দুজন সন্তান যাচ্ছে। প্রচণ্ড গর্ব বোধ করতাম সেই সময়টা, যখন বাবাকে নিয়ে আমরা 2 সন্তান যেতাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু গতকাল যে শূন্যতাটা আমি অনুভব করেছি সেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন ভেবেছি যে বাবা আর নেই, বাবার কবর জিয়ারতে যাচ্ছে। যাক, এটা যারা আমার মতো অনুভব করতে পারেন তো পারেনি, আর যারা পারেন না তাদেরকে তো কিছু বলার নেই। আমি চাই না যে এই বিষয়টা আপনারা অনুভব করেন, কিন্তু আসলে অনুভব করতে হবে সবাইকে। গত মাসেই যেহেতু আইনজীবী, একটা দরখাস্ত রেডি করতে গিয়ে একজন ক্লায়েন্টের এনআইডি দেখলাম তার বাবা মৃত। আমার তো খারাপ লাগতো যে যাদের বাবা মা নাই, কষ্ট লাগতো। আর আমি আল্লাহকে শুকরিয়া আদায় করতাম যে আমার তো বাবা মা আছে, আল্লাহ যাতে তাদেরকে হায়াত নসিব করে। দেখ, আলহামদুলিল্লাহ আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ তার বান্দাকে নিয়ে গেছেন, কোনো দুঃখ নেই। আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করেন। আর বাবা হিসেবে বাবার জন্য কিছু বলাটা আসলে নিরপেক্ষভাবে আমি বলতে পারবো না, বরঞ্চ আপনারাই বলতে পারবেন যারা বাবাকে ভালো করেছিলেন। একজন সন্তানের কাছে তার বাবা হচ্ছে হিরো, আর আমার কাছে আমার বাবা তার চেয়েও বেশি কিছু ছিলেন। আমার বাবা আমার ফিলোসফার ছিলেন। আমার বাবার যে ফিলোসফি সেটা আমি ধারণ করার চেষ্টা করতাম। আমার বাবা আমার কাছে গাইড ছিলেন, আমাকে গাইড করতেন। উনি আমার প্রোটেক্টর ছিলেন, উনি আমাকে রক্ষা করতেন। আমার বাবা আমার রক্ষক ছিলেন। এখন যখন ভাবি যে আমাকে রক্ষা করার ব্যক্তি আর কেউ নাই, আসলে সেটা এখনো মেনে নিতে পারি না। যেটা বলছিলাম যে প্রতি মুহূর্তে মনে হয় যে বাবা হয়তো আছে। যখনই ভাবি বাবা নেই, সেটা সহ্য করবার মতো, ধারণ করবার মতো সেই ক্ষমতা আল্লাহ পাক আমাকে এখন আসলে দেয়নি।
আর অনেকের কাছে আমার বাবা বিভিন্ন পরিচয়ে পরিচিত ছিলেন। কেউ আমার বাবাকে ব্যাংকার হিসেবে চিনেন, কেউ রাজনীতিবিদ হিসেবে চিনেন, কেউ সমাজসেবক হিসেবে চিনেন। কিন্তু আমার বাবা আমার কাছে ছিলেন আমার জন্য অ্যাঞ্জেল, আমার ফেরেশতা। তো আমার ফেরেশতা আমাকে ছেড়ে চলে গেছে, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। পরিশেষে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের অত্যন্ত ব্যস্ত যারা সার্বক্ষণিক সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, বিশেষ করে আমাদের মেয়র মহোদয় উনি আছেন, ওনার প্রতিটা সময় খুবই মূল্যবান। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এটুকু বলবো, যতদিন বেঁচে আছি বাবার নামই বেঁচে থাকতে চাই। আমি কখনো আমার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি চাইনি, সবসময় চেয়েছি যে আমি যাই অর্জন করি বাবার সন্তান হিসেবে যাতে সেটা সমাজে স্বীকৃতি পায়। এখনও তাই বলবো, যদি ভালো কিছু সামনে করে থাকি আমার সাথে আমার বাবাকে স্মরণ করবেন। আর আমি আপনাদের কাছে আমার বাবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ উনি অনেক সামাজিক সংগঠনে জড়িত ছিলেন, রাজনীতির সাথে জড়িত ছিলেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, উনি ভুল ত্রুটি অবশ্যই করেছেন, সেই ভুল ত্রুটির জন্য উনি ক্ষমা চাওয়ার সুযোগ আপনাদের কাছে পাননি। ওনার সন্তান হিসেবে আমি হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা ওনাকে ক্ষমা করবেন। আর ওনার যে অসমাপ্ত কাজগুলো ছিল, উনি রাজনীতি হিসেবে ওনার কিছু স্বপ্ন ছিল, ওইগুলো পূরণ করতে পারেননি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সমাজসেবক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে উনি সমাজের কাছে যা রেখে গিয়েছেন সেটা কন্টিনিউ করব, আর যা রেখে যেতে পারেননি সেটাও আমরা ইনশাল্লাহ সমাজকে দেওয়ার চেষ্টা করব। আমার বাবা আমাদেরকে আপনাদের হাতে রেখে গেছেন, আপনারা এখন আমাদের অভিভাবক। আমি বিশ্বাস করি যে আপনারাই আমাদের দুই ভাইকে আপনারাই দেখে রাখবেন, আমাদের স্বপ্ন পূরণে আপনারা আমাদের পাশে থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার কোমলমতি যে ছোট ভাইরা উপস্থিত হয়েছেন, আমি সবার কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালাম।